আর্তনাদ। রাত প্রায় 2টো বাজে। বাইরে ঝিঞ্ঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ নেই। সুশান্ত ল্যাপটপের উজ্জ্বল আলোয় চোখ রেখেছিল, কিন্তু তার মনটা পড়েছিল জানলার ওপারে, নিকষ কালো অন্ধকারের গভীরে। মফস্বলের এই নিস্তব্ধতা সে আগে কখনো এত গভীরভাবে অনুভব করেনি। মাসখানেক হলো সেই পুরনো দোতলা বাড়িতে একা এসেছে একটি গবেষণার কাজে। বাড়িটা বেশ পুরনো, প্রায় 100 বছরের কাছাকাছি। তার ঠাকুরদার এক বন্ধু, অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণিমা সেনগুপ্ত, জীবনের শেষ 10টা বছর এই বাড়িতেই কাটিয়েছেন। সুশান্ত শুনেছিল মৃত্যুর আগে তিনি নাকি বেশ অদ্ভুত আচরণ করতে শুরু করেছিলেন। এক ধরনের তীব্র ভয় আর উদ্বেগ তাকে গ্রাস করেছিল, কিন্তু সে কথা সে ততটা গ্রাহ্য করেনি। আজ প্রথম অদ্ভুতুরে ঘটনাটা ঘটল। সুশান্ত তার গবেষণার জন্য কিছু পুরনো কাগজপত্র ঘাঁটছিল। অরুণিমা সেনগুপ্তের একটা পুরনো ডায়েরি তার হাতে এলো। ডায়েরির প্রথম কয়েকটা পাতা সাধারণ দিনলিপি হলেও শেষের দিকের পাতাগুলো কেমন যেন রহস্যময় হয়ে উঠেছিল। লেখাগুলো এলোমেলো, কাটাকুটি ভর্তি, আর মাঝে মাঝে অদ্ভুত সব ছবি আঁকা। শেষ পাতায় শুধু একটা বাক্য লেখা ছিল, ও আসছে, ওর আর্তনাদ শুনতে পাচ্ছি, আমাকে মুক্তি দাও। বাক্যটা পড়ে সুশান্তের গা ছমছম করে উঠল। এই বাড়িতে আসার পর থেকে সে একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করছিল। প্রথমে ভেবেছিল নতুন পরিবেশ, তাই হয়তো এমন লাগছে, কিন্তু আজই এই ডায়েরিটা পড়ে তার ধারণাটা আরও বদ্ধমূল হল। সে ল্যাপটপ বন্ধ করে আলো নিভিয়ে দিল। ঘরের ভেতরে গাঢ় অন্ধকার, শুধু জানলা দিয়ে চাঁদের আবছা আলো এসে ঘরের এক কোণায় পড়েছিল। সুশান্ত বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার চোখে এলো না। কেমন যেন একটা অস্থিরতা, একটা অজানা ভয় তার সমস্ত সত্তাকে গ্রাস করে ফেলছিল। হঠাৎ করেই সুশান্তের মনে হলো সে যেন একটা ফিসফিসানি শুনতে পাচ্ছে। প্রথমে ভেবেছিল মনের ভুল, কিন্তু শব্দটা স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগল। মনে হলো কেউ যেন তার কানের খুব কাছে এসে শ্বাস ফেলছে। সুশান্ত ভয়ে কাঠ হয়ে গেল। সে চোখ বন্ধ করে নিজেকে বোঝাতে চেষ্টা করল যে এটা কেবল তার কল্পনা, কিন্তু ফিসফিসানিটা থামছে না। মনে হচ্ছে কেউ যেন বারবার তার নাম ধরে ডাকছে, অত্যন্ত চাপা গলায়, যেন তার গলা টিপে ধরা হয়েছে। সুশান্ত নিজেকে জোর করে চোখ খুলতে বাধ্য করল। ঘরের ভেতরে অন্ধকার আরো গাঢ় হয়ে উঠেছে। চাঁদের আবছা আলোটুকু যেন মিলিয়ে গেছে। সুশান্তের মনে হলো তার বুকের ওপর কেউ যেন একটা শীতল হাত রেখেছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। মনে হলো তার সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়েছে। সে অনুভব করল তার বুকের ওপরের চাপটা ধীরে ধীরে বাড়ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন কেউ তার গলা টিপে ধরেছে। অসহ্য কষ্ট হচ্ছিল সুশান্তের। তার মনে হচ্ছিল সে মরে যাবে। ঠিক তখনই একটা বিকট আর্তনাদ ভেসে এলো। আর্তনাদটা এতটাই ভয়াবহ ছিল যে সুশান্তের মনে হলো তার কানের পর্দা ফেটে যাবে। কিন্তু আশ্চর্য, আর্তনাদটা যেন ঘরের ভেতর থেকে আসেনি। মনে হলো আর্তনাদটা তার নিজের ভেতর থেকে এসেছে। সুশান্ত ধরফর করে উঠে বসল। সারা শরীর ঘামে ভিজে গেছে, বুকটা ধরফর করছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে। সে দ্রুত ঘরের আলো জ্বালালো। আলো জ্বালার সঙ্গে সঙ্গে তার মনে হলো ঘরের ভেতরের শীতলতাটা যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। সে হাঁপাতে হাঁপাতে বিছানা থেকে নামল। তার মনে হচ্ছিল এই ঘরে সে আর এক মুহূর্ত থাকতে পারবে না। পরের কয়েকটা দিন সুশান্তের যেন দুঃস্বপ্নের মতো কাটল। সে প্রতি মুহূর্তে একটা অজানা ভয়ের মধ্যে বাস করছিল। রাতে ঘুমাতে পারত না, একটু শব্দ হলেই চমকে উঠত। তার গবেষণা থেমে গিয়েছিল। সে সারাক্ষণ অরুণিমা সেনগুপ্তের ডায়েরিটা নিয়ে ভাবত, ও আসছে, ওর আর্তনাদ শুনতে পাচ্ছি, আমাকে মুক্তি দাও। এই বাক্যটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। একদিন সুশান্ত ঠিক করল সে অরুণিমা সেনগুপ্তের গ্রামে যাবে। অধ্যাপক অরুণিমা সেনগুপ্তের গ্রামের বাড়ির ঠিকানা ডায়েরিতে লেখা ছিল। সে ভেবেছিল হয়তো সেখানে গিয়ে কিছু নতুন তথ্য জানতে পারবে। গ্রামটা মফস্বল শহর থেকে প্রায় 3 ঘন্টার পথ। ভাঙাচোরা রাস্তা, দুপাশে ঘন জঙ্গল। যত সে গ্রামের কাছাকাছি পৌঁছাচ্ছিল তত তার মনে একটা অদ্ভুত অস্বস্তি বাড়ছিল। গ্রামটা যেন এক অজানা রহস্যে ঢাকা। গ্রামে পৌঁছে সুশান্ত অরুণিমা সেনগুপ্তের পুরনো বাড়িটা খুঁজে বের করল।
বাড়িটা বেশ জরাজীর্ণ, দরজা জানলা সব খোলা, মনে হচ্ছে কেউ অনেকদিন ধরে থাকেননি। বাড়ির পাশেই একটা ছোট পুকুর, পুকুরের চারপাশে ঘন ঝোপঝাড়। সুশান্ত বাড়ির ভেতরে ঢুকল। ঘরের ভেতরে ধুলো আর মাকড়সার জাল ছাড়া আর কিছু নেই, কিন্তু তার কেমন যেন মনে হলো এই ঘরের প্রতিটা কোণায় জন্য একটা চাপা কান্না লুকিয়ে আছে। হঠাৎ সুশান্তের চোখ পড়ল ঘরের এক কোণায় একটা পুরনো কাঠের আলমারির দিকে। আলমারির পাল্লাটা অর্ধেক খোলা, ভেতরে একটা পুরনো ট্রাঙ্ক। সুশান্ত ট্রাঙ্কটা খুলল। ট্রাঙ্কের ভেতরে কিছু পুরনো বই, কিছু কাগজপত্র আর একটা ছোট ছবি। ছবিটা অরুণিমা সেনগুপ্তের। তিনি বেশ হাসি খুশি একজন মানুষ ছিলেন ছবিতে। কিন্তু ছবিটার ঠিক পাশেই একটা ছোট বাক্স ছিল। সুশান্ত বাক্সটা খুলল। ভেতরে একটা ছোট পুতুল। পুতুলটা কাঠের তৈরি, দেখতে বেশ পুরনো। পুতুলটার চোখ দুটো কেমন যেন জীবন্ত লাগছিল, আর পুতুলের পেছনে সূক্ষ্ম অক্ষরে লেখা ছিল একটা নাম, অরণ্যা। সুশান্তের মনে হলো এই নামটা সে আগেও কোথাও শুনেছে, কিন্তু কোথায়? সে যখন চিন্তা করছিল তখনই তার মনে পড়ল অরুণিমা সেনগুপ্তের ডায়েরির শেষ পাতায় একটা নাম লেখা ছিল, কিন্তু সে সেটা ভুলে গিয়েছিল। দ্রুত ট্রাঙ্ক থেকে ডায়েরিটা বের করে দেখল। হ্যাঁ, ঠিক তাই, ডায়েরির শেষ পাতায় কাটাকুটির মধ্যে অরণ্যা নামটিই লেখা ছিল। সুশান্তের মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। অরণ্যাকে? এই পুতুলটা কেন এখানে? তার মনে হলো এই পুতুলটার সঙ্গে অরুণিমা সেনগুপ্তের ভয়ের একটা গভীর সম্পর্ক আছে। সে পুতুলটা নিজের কাছে রেখে দিল। পরের দিন সুশান্ত গ্রামে আরো কিছু খোঁজ খবর নিল। গ্রামের মানুষরা অরুণিমা সেনগুপ্ত সম্পর্কে বেশি কিছু বলতে পারল না। শুধু একজন বৃদ্ধা মহিলা জানালেন অরুণিমা সেনগুপ্ত নাকি শেষ দিকে খুব একা হয়ে গিয়েছিলেন। তিনি নাকি প্রায়ই নিজের মনে বিড়বিড় করতেন আর বলতেন, অরণ্যা আমাকে ডাকছে, ও আমার ভেতরে আসছে। কথাটা শুনে সুশান্তের সারা শরীর হিম হয়ে গেল। অরণ্যা আমার ভেতরে আসছে, এই বাক্যটা তাকে গভীরভাবে নাড়া দিল। সে দ্রুত মফস্বলের বাড়িতে ফিরে এলো। সেই রাতেই ঘটনাটা ঘটল। সুশান্ত যখন ঘুমিয়েছিল তখন তার মনে হলো কেউ যেন তার পাশে এসে বসেছে। সে চোখ খোলার চেষ্টা করল, কিন্তু পারল না। তার শরীর যেন অসাড় হয়ে গেছে। তারপর সে শুনতে পেল সেই ফিসফিসানি, অরণ্যা, অরণ্যা, আমি তোমার ভেতরে আসছি। শব্দগুলো তার কানের খুব কাছে থেকে আসছিল। সুশান্তের মনে হচ্ছিল তার মস্তিষ্ক ফেটে যাবে। সে অনুভব করল একটা শীতল শক্তি তার শরীরের ভেতর দিয়ে প্রবেশ করছে। তার সমস্ত স্নায়ু শিথিল হয়ে যাচ্ছিল। সে যেন আর নিজের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখছিল না। সে চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। তার শরীর যেন নিজের বশে ছিল না। তারপর সে একটা তীব্র যন্ত্রণা অনুভব করল। মনে হলো কেউ যেন তার মস্তিষ্ক থেকে সব স্মৃতি মুছে ফেলছে। তার নিজের অস্তিত্ব যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল। তারপর যা ঘটল তা সুশান্তের কল্পনারও অতীত ছিল। সে অনুভব করলো তার শরীরটা যেন পরিবর্তিত হচ্ছে। তার হাত পা যেন ছোট হয়ে যাচ্ছে। তার গলা দিয়ে একটা অদ্ভুত শব্দ বেরোলো, মানুষের গলার মতো নয়, যেন একটা শিশুর কান্না। সে নিজের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। পরের দিন সকালে সুশান্তের এক পরিচিত বন্ধু তার খোঁজ নিতে এলো। অনেকক্ষণ ডাকাডাকি করার পর যখন সুশান্তের কোনো সাড়া পাওয়া গেল না, তখন সে দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সুশান্তকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তার ল্যাপটপ, কাগজপত্র, জামা কাপড় সবকিছুই ছিল, শুধু সেই উধাও। বন্ধুটি পুলিশে খবর দিল। পুলিশ এসে তদন্ত শুরু করলো, কিন্তু সুশান্তের কোনো চিহ্ন পাওয়া গেল না। তারা ঘরের চারপাশে ভালো করে তল্লাশি চালালো। বিছানার পাশে একটা পুরনো কাঠের পুতুল পড়েছিল। পুতুলটা হাতে নিয়ে দেখল, পুতুলের পেছনে ছোট করে লেখা অরণ্যা। পুলিশ পুতুলটা পরীক্ষা করার জন্য নিয়ে গেল, কিন্তু তারা জানতো না এই পুতুলটা শুধু একটা সাধারণ পুতুল নয়। এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আত্মা, যে যুগে যুগে তার নতুন আশ্রয় খুঁজে বেড়ায়। কয়েক মাস পর গ্রামের এক ছোট মেয়ে একটি নতুন পুতুল কিনে খেলছিল। পুতুলটা কাঠের তৈরি, চোখ দুটো কেমন যেন জীবন্ত। মেয়েটি পুতুলটার নাম দিয়েছিল অরণ্যা। আর সেদিন রাত থেকেই মেয়েটির পরিবার লক্ষ্য করল মেয়েটি যেন কেমন বদলে যাচ্ছে। তার কথায়, আচরণে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। রাতের বেলায় বাড়ির সবাই যখন ঘুমিয়ে থাকতো, তখন নাকি মেয়ের ঘরের ভেতর থেকে একটা চাপা ফিসফিসানি শোনা যেত, আর মাঝে মাঝে ভেসে আসতো একটা ভয়াবহ আর্তনাদ।
কেউ জানতো না সেই আর্তনাদটা আসলে কার ছিল। সুশান্তের অন্তর্ধানের রহস্য কেউ ভেদ করতে পারেনি। পুলিশ ফাইলটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু যারা এই ঘটনার গভীরে যেতে চেয়েছিল তারা জানতো সুশান্ত হয়তো এখনো আছে। অরণ্যার পুতুলের ভেতরে এক অদৃশ্য আতঙ্কের ছায়া হয়ে অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের জন্য। কারণ সে এখন কেবল একটি পুতুল নয়, সে হয়ে উঠেছে সেই অদৃশ্য আর্তনাদ যা মানুষের অস্তিত্বকে গ্রাস করে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয়।